हाय फ्रेंड्स वेलकम टू टीमास ब्लग एंड किचेन चैनल। आशा करी তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা নতুন ভিডিও শুরু করলাম। আজ হচ্ছে 12ই জানুয়ারি, আর 12ই জানুয়ারির দিন সকালবেলায় হয়েছিল আমাদের পাড়ার ক্লাবের ক্রীড়া প্রতিযোগিতা, আর সেই ভিডিও অলরেডি আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা যারা যারা এখনও ভিডিওটা দেখোনি গিয়ে একবার দেখে আসো। আর 12ই জানুয়ারি মানেই তো সকলেই জানি যে স্বামী বিবেকানন্দের জন্মদিন, আর এবছর হচ্ছে যে 162তম স্বামী বিবেকানন্দের জন্মদিন। আর সেই জন্যই আমরা চলে এসেছিলাম বরিশা মঠে। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ক্লাবের নানা রকম মজার ক্রীড়া প্রতিযোগিতা থাকার কারণে আমাদের ওই দিনকে বেরোতে একটু লেটই হয়েছিল। যেখানে আমাদের 5টার মধ্যে বেরিয়ে যাওয়ার কথা ছিল, সেই দিন নানা রকম খেলার কারণে আমরা বেরিয়েছিলাম 6টা 10-15 দিক করে। আর এখন আমরা এই যে হাঁটতে হাঁটতে চলে আসলাম শখের বাজারে। এখান থেকে টালিগঞ্জের অটো ধরে সোজা চলে যাব বরিশা মঠে। বরিশা মঠে এখানে আমরা মা শারদার জন্মদিনে গিয়েছিলাম। অটোতে উঠে পড়েছি, অটো আর কিছুক্ষণ পরেই ছেড়ে দেবে। তাহলে দেখা হচ্ছে বরিশা মঠে। অটোয় উঠে সোজা চলে আসলাম বরিশা মঠে। শখের বাজার থেকে এখানে আসতে সময় লাগলো এই 7-8 মিনিটের মতো। আমরা অন্যদিন হেঁটে হেঁটেই চলে আসি, তবে আজকে ওই যে বললাম দেরি হয়ে গেছে, যার জন্য অটোতেই চলে আসলাম। আর এসে দেখি এই জায়গাটা কিন্তু অনেকটা ফাঁকা। মানে মা শারদার জয়ন্তীতে যখন আমরা এসেছিলাম তখন এই জায়গাটা অনেকটাই লোকজন ছিল, বেশ ভালো রকম জমজমাটি ছিল। তো আজকে দেরি হয়ে যাওয়ার কারণে যখন ঢুকছি ফাঁকা দেখে একটু মনে মনে ভাবছি যে আরতি বা প্রার্থনা কি শেষ হয়ে গেল। তারপর ভাবলাম এসেছি যখন যাই ভিতরটা ভালো করে দেখে। একটু এগিয়ে গিয়ে মহারাজজির গলা শুনতে পাই, শুনে একটু মনটা শান্ত হলো যে না, এখনও কিন্তু প্রার্থনা চলছে, মানে আরতি প্রার্থনা এমনি শেষ হয়ে গেছে। মহারাজজি স্বামী বিবেকানন্দের জীবন কাহিনী নিয়ে কিছু কথা বলছেন। তো আমরা আস্তে আস্তে ভিতরে গেলাম, আর ওখানে কিছুটা সময় আমরা কাটালাম। চলো তোমরাও আমার সাথে সাথে ভিতরে চলো, আর স্বামীজির জীবন কাহিনী নিয়ে কিছু কথা শোনো। সেই জলের শব্দে হোক বা যে কারণেই হোক কুমিরটাকে আর দেখা যায়নি, নিশ্চিন্ত করে দিয়ে স্নান করে ফিরে আসে। তো এইরকম বাল্যকাল থেকে তার বেদান্ত বিচারে এত পটু ছিলেন বা এত উৎসাহ ছিল যে সেই বাল্যকালেও কুমির আসতে দেখে, বড় বয়সে তো অনেক সময় হয়েছে, বাঘ আসতে দেখছে বাঘ পচা মাংস খাচ্ছে, যাবে কি যাবে না, প্রথমে আটকে গেলেন। তারপর দেখলেন বাঘও ব্রহ্ম, আমিও ব্রহ্ম, আমি কেন আটকাবো, আমি কেন ভয় পাবো। তারপর সেই রাস্তা দিয়ে নিজে গন্তব্যস্থলে চলে গেল। এরকম অনেক ঘটনা আছে। তো সেই ঘটনা উন্নত বয়সে আমরা যেমন দেখি, ছোটবেলাও সেই রকম দেখতে পাচ্ছি। পিতার দেহত্যাগের পরে আহারাদির সম্বন্ধে হরিনাথের কঠোরতা যেন ক্রমেই বর্ধিত হইতেছিল। শরীর কত সহিতে পারিবে কেন ইত্যাদি। তারপরে প্রিয়নাথ ও কেদারনাথ নামীয় দুইটি কুল্লতার পুত্র আমার অতি প্রিয় ছিল। তো কেদারনাথ অল্প বয়সে দেহত্যাগ করেন। এই চোখের সামনে দেখলেন তার কুল্লতা দুই ভাই অল্প বয়সে শরীর ছেড়ে চলে গেল। তখন সেই বেদান্তনিষ্ঠ বাল ব্রহ্মচারী ভাবছে যে এই শরীরের এতই, মানে শরীরের কোনো মূল্য নেই, মানুষ যে কোনো সময় মৃত্যু মুখে যেতে পারে। সেই জন্য তুমি সেই সব দেখে চিন্তা ভাবনা করছেন যে হরিনাথের মনে বাল্যকাল থেকে ধর্ম পিপাসা জাগে। একদিন এক সাধু এসেছেন, তার কাছে হরিনাথ গেছেন, বসে আছেন, দিনের পর দিন তার কাছে যান। সাধু একদিন বলছেন, আচ্ছা তুমি তো প্রতিদিন আসো, আমাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করো না কেন, কিছু চাও না কেন? তো হরিনাথকে কিন্তু দেখছেন কি যে এই পুরুষটি দেখেই তিনি প্রথমেই উজ্জীবন হয়ে গেলেন যে এই সেই ব্যক্তি যার মুখমণ্ডল জ্যোতিষ্মান,
দেখলে যেন অন্তরের সমস্ত পিপাসা মিটিয়ে যায়। থেকে অনেক অদ্ভুত লেগেছিল এবং সেইখান থেকেই তার ভালোবাসা জন্মে গেছিল। বলছেন দ্বিতীয় ব্যক্তির মুখকান্তি। এখানে দেখতেই পাচ্ছ এই হল রুম ভর্তি কিন্তু মানুষজন। এখানে সমস্ত বয়সের মহিলা পুরুষ উপস্থিত আছেন। সবাই কিন্তু তাদের কর্মব্যস্ততার জীবন থেকে একটু সময় বার করে নিয়ে এখানে এসেছেন। কথাতেই আছে যে তুমি চাইলেই সব কিছু পারবে। তুমি যদি মন থেকে বলো যে এটা আমি করব না, তোমাকে দিয়ে সেটা কিন্তু কেউ করাতে পারবে না। আর তুমি যদি ভাবো হ্যাঁ এটা আমি করব, তাহলে তুমি সেটা পারবে। এই যেমন আজকে আমাদেরকেই দেখো, আজকে অনেকটাই লেট হয়ে গেছে, তবু আমরা ভেবে রেখেছি যে যত দেরি হোক আমরা একবার হলেও মঠে যাব, গিয়ে একটু স্বামীজির দর্শন করে আসব আর মহারাজজির সাথেও একটু দেখা করে আসবো। এই দেখো কথা বলতে বলতে যেন মনে হচ্ছে একটু জ্ঞান দিয়ে দিলাম বেশি। তো যাই হোক, এখানে কিন্তু আমরা বেশ অনেকক্ষণই ছিলাম, মানে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো বসেছিলাম আর মহারাজজির মুখ থেকে স্বামীজির জীবন কাহিনী শুনছিলাম। আর এরপরে আমরা এবার ওখান থেকে বেরিয়ে এসেছিলাম, বেরিয়ে একটু আশ্রমের চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। আগের বারে তো তোমরা দেখেছিলে মা শারদার জন্মদিনে যখন এসেছিলাম, তো ফুলগুলো অনেকটা কুড়ি ছিল। তো এবারে কিন্তু দেখছি ফুলগুলো অনেকটা ফুটে গেছে আর অপূর্ব সুন্দর দেখতে লাগছে। তার উপর আজকে ছিল পূর্ণিমা, যার জন্য চারিদিকের পরিবেশটা কিন্তু অনেকটা সুন্দর লাগছিল। তারাও তোমাদেরকে সবটা ভালো করে ঘুরে ঘুরে দেখাই। যতই বেড়াতে বিচার করুক, অন্তরে যেন একটা দুর্বলতা ছিল, সেই দুর্বলতার বসে নিয়ে এসেছেন মায়ের কাছে। ফুলগুলো এত সুন্দর ফুটেছে আর এতটা সুন্দরভাবে গোছানো আছে, দেখে সত্যিই খুব ভালো লাগছে। মানে এখন সন্ধে হয়ে গেছে,
পুরোপুরি সন্ধ্যা নেমে গেছে, তাতেই কিন্তু ফুলগুলো বেশ দারুণ নজর কাটছে। আর যদি এটা দিনের বেলা হতো তাহলে ভাবো কতটা সুন্দর লাগতো। তার উপরে আছে চারপাশে নানা রকমের গাছপালা, যার জন্য আরও কিন্তু খুব ভালো লাগছে। আজ সারাদিন খেলার মাঠে ছিলাম, হই হুল্লোড়, অনেক আনন্দ করছিলাম, বেশ জমজমাটে ছিল। তার মধ্যে থেকে যখন আমরা একটা এইরকম নির্ঝুম শান্ত পরিবেশে চলে এসেছি, তখন যেন মনের মধ্যে অনেকটা শান্তি শান্তি লাগছে। এবার আমরা এই আশ্রম থেকে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। যাবার সময় হেঁটে হেঁটেই যাব, আর যেতে যেতে এক জায়গায় পেয়েছি ফুচকা, তাই ফুচকাটা না খেয়ে আর পারলাম না। ডায়েট হচ্ছে, ডায়েট চলছে এখানে। ডায়েট চলছে, হ্যাঁ ডায়েট। এই তো বাহ, হেভি হেভি সুন্দর। আর একটু ডায়েট করে নিচ্ছে, হ্যাঁ দেখে নাও, খাচ্ছে। তোমার না ফুচকা খাওয়া বারণ? হ্যাঁ দেখতেই পাচ্ছ ফুচকা খাওয়ার সময় কিন্তু অনেক রকম বাধা বিপত্তি আসে, তো এগুলোকে সাইডে রেখে তুমি তোমার মতো ফুচকা খেয়ে যাও। তো আজকের ভিডিওটা একদম শেষের দিকে। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাও, আর যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে দিও। আর যে সকল বন্ধুরা আমার পরিবারের নতুন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে।